তো এটা চুরি করছে বাংলাদেশ ব্যাংক। আমাদের যে কোনো জায়গায় মামলা জেতা কঠিন হবে। সুতা অনেক গভীরে, অনেক শক্ত জায়গা। সুইফটের যত রক্ষা কবচ ছিল সব আমরা উপরে ফেলছি। বাজেট সবাই বলে বড়, আমি বলি ছোট। যদি বাস্তবায়ন করতে হয় তাহলে মেইন কাজ হলো রাজস্ব। অটোমেশনটা যদি আগামী 6 মাসের মধ্যে করতে পারে তাহলে বেনিফিট পাবে। স্যালারিটাকে ইনফ্লেশনের সঙ্গে ইন্ডেক্স করলে আর পে কমিশন রাখা দরকার। সরকার কেন বলবে বেতন বাড়ালে ঘুষ কমে যাবে? বেতন বাড়াইলে এখন তো ঘুষও ডাবল হয়ে গেছে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে একাত্তর টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ডে। আপনারা জানেন যে 2026-27 অর্থ বছরের বাজেট পেশ হয়েছে। আগামী 29 জুন জাতীয় সংসদে সেটা পাশ হওয়ার কথা রয়েছে এবং 1 জুলাই থেকে সেটা কার্যকর হবে নতুন অর্থ বছরের জন্য। আমরা বাজেট নিয়ে বিভিন্ন মহলের বিভিন্ন ব্যক্তির নানা রকম আলোচনা সমালোচনা শুনছি। আজও সেই ধারাবাহিকতায় আমরা এই বক্তব্যগুলো শুনতে চাই। একই সাথে 2-3টি গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় আছে যেটা আজকের অতিথির সাথে অত্যন্ত নিবিড়ভাবে সম্পর্কিত। আপনারা জানেন যে রিজার্ভ চুরি নিয়ে সম্প্রতি সিআইডি একটি প্রতিবেদন দিয়েছে। নতুন করে যে পে স্কেল বাস্তবায়নের কথা চলছে সেটাও সবশেষ যেটা হয়েছিল তার সাথে তিনি জড়িত। বাংলাদেশ যেই প্রবাসী আয় সেটা চলতি অর্থ বছরের $35 বিলিয়ন যেটা নতুন মাইল ফলক, সেটাও ছাড়িয়ে যাচ্ছে। এই সব কিছু নিয়ে আসলে বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে কিভাবে কোন দিকে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক, তার কাছ থেকে আমরা এই বিশ্লেষণগুলো শুনবো। স্যার, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সরাসরি সময় দেওয়ার জন্য। আপনি অত্যন্ত ব্যস্ত আমরা জানি। তবে একেবারে সর্বসাম্প্রতিক ইস্যুটা দিয়ে শুরু করতে চাই যে রিজার্ভ চুরির যে বিষয়টা আপনি প্রতিবেদন দিয়েছিলেন 2016 সালে। পরবর্তীতে বেশ লম্বা সময় পরে আমরা দেখলাম যে সিআইডি আরও একটা প্রতিবেদন জমা দিল 64 জনকে যুক্ত করে এবং সেখানে 10 জন বাংলাদেশি। আমরা আসলে এই প্রতিবেদনগুলোই আর কতদিন দেখব? আমাদের যেই চুরি যাওয়া অর্থটা বা হ্যাক হওয়া অর্থটা সেটা ফেরত পাওয়ার সম্ভাবনা আদৌ আছে কিনা আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। আপনার 71-এর দর্শক শ্রোতাকে আন্তরিক শুভেচ্ছা। রিজার্ভ চুরিটা নিয়ে যখন জনসমক্ষে আসে 2রা মার্চ 2016, ঘটনাটা ঘটে তার 28 দিন আগে। খবরের কাগজে উঠেছে, ফিলিপিন্সের একটা খবর কাগজে অর্থমন্ত্রী মহোদয়কে বলা হলো যে উনি বলে তো চুরি করছে বাংলাদেশ ব্যাংক। একবারে আমার কানে শোনা স্টেটমেন্টটা। এই একটা স্টেটমেন্টের কারণে আমাদের যে কোনো জায়গায় মামলা জেতা কঠিন হবে। মাচ বেটার দ্যান লেট। সিআইডির আমরা যে তদন্তটা করেছিলাম ওখানে আমরা 8 জন লোকের নাম দিয়েছিলাম। সরকার থেকে বলা হয়েছিল যে অন্য কোনো রিপোর্ট বের না হলেও এইটা আমরা প্রকাশ করব এবং এই অনুযায়ী কাজ করতে পারে নাই। সুতা অনেক গভীরে, অনেক শক্ত জায়গায়, সেই জন্য পারে নাই। একজন লয়ার উনি বলছিলেন যে আমরা এমন পেচে ফেলবো এই নিউ ইয়র্কের ব্যাংকে, বাপ ডেকে আমাদের পয়সা ফেরত দেবে। এই সমস্ত লুজ কথা সিনিয়র জায়গা থেকে বলতে হয় না। আমি মনে করি এখনও যদি সর্বশ্রেষ্ঠ লয়ারদের দিয়ে মামলাটা প্রসিকিউট করা যায়, যেহেতু এই ফিলিপিন্সে যে বাজে ব্যাংকটা, যে ব্যাংকের ম্যানেজার, তাকে সে বলছিল যে আমি যান বাঁচাবো নাকি টাকা দেব, সেই জন্য টাকা দিয়েছে। ওই একটা সাক্ষীর জুড়ে এই টাকাটা আমরা ফেরত পাওয়ার কিন্তু আরসিবিআই। স্যার, এখন যে প্রক্রিয়ার মধ্যে আমরা আটকে গেলাম সেটা কতটা সময় সাপেক্ষ? আমরা যদি না, আমাদের ধৈর্য ধরতে হবে, কিন্তু সর্বশ্রেষ্ঠ লয়ার দেওয়া আমাদের পার্সু করতে হবে। 16 থেকে 26 এই সময়টা কি আমরা তাহলে এর মধ্যে অনেকটা সময় আমরা ওয়েস্ট করেছি। মিনিংফুলভাবে এই সিআইডি রিপোর্টের পর থেকে কিন্তু শুরু হবে কাজটা, আমি আশাবাদী। কিন্তু টাকা ফেরত আনাটা বড় কাজ নয়। বড় কাজ হলো এইরকম একটা জঘন্য কাজ যাতে আর না হয়, কেউ যাতে করতে সাহস না পায়। এই যে $32 বিলিয়ন যে অফিস ঘরটা, এই কম্পিউটারটা যে একটা ডুপ্লিকেট পর্যন্ত রাখা হয় নাই, এই অফিসটা যে গভর্নর সাহেব 7 বছর পর্যন্ত ভিজিট করেন নাই, এবং বাংলাদেশ ব্যাংকের যে সুইফটের সঙ্গে আরটিজিএসের যে যোগাযোগটা সম্পূর্ণ আননেসেসারি, এবং এই প্রজেক্টটা পাশ করাতে কাসেমের চাকরি গেল, কাসেম এটা সই করে নাই বলে, এবং প্ল্যানিং কমিশন কেন এটা পাশ করলো, এবং ওই প্রজেক্টের আন্ডারে কেন আমরা
এই যোগাযোগ করতে গিয়ে কিন্তু সুইফটের যত রক্ষা কবচ ছিল সব আমরা উপরে ফেলছি, এবং রাকেশ সেকসানা একমাত্র ব্যক্তি যে এটা দেখেছে করেছে, আমাদের কেউ ছিল না। কাজে এগুলো বোধহয় জনসমক্ষে এখন আসা দরকার, যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ না হয়। বাজেটটা বাংলাদেশের প্রেক্ষিতে ধারাবাহিকভাবেই বা এই ধারাবাহিকতায় হয়তো আসছে, কিন্তু অর্থমন্ত্রী এবার চেষ্টা করেছেন যে আমাদের বিনিয়োগ প্রবৃদ্ধির যে ঝিমানো অবস্থা সেটা যাতে একটু গতি ফেরানো যায়, কিন্তু বাস্তবায়নের বিচারে এই বাজেটটা কি যৌক্তিক বাজেট হয়েছে বলে মনে হয় আপনার? এবারের বাজেটটা অতি চমৎকারভাবে রচিত হয়েছে। খালি যদি আইন শৃঙ্খলা এবং মানব সম্পদটাকে যদি ব্যবস্থাপনাটাকে উন্নত করতে পারি তাহলে আমাদের আর ধরে কে। সেই প্রেক্ষিতে এই বাজেটটাতে একটা মধ্যমেয়াদী ফ্রেমওয়ার্ক আছে, অনেক স্থিতিশীলতা করার চেষ্টা আছে, এই জন্য সাধুমূর্তি। বাজেট সবাই বলে বড়, আমি বলি ছোট, কিন্তু এইটার বাস্তবায়নের কথা বলা হচ্ছে। বাংলাদেশে কোনো বছরের বাজেট 70%-এর বেশি বাস্তবায়ন হয় নাই। যদি বাস্তবায়ন করতে হয় তাহলে মেইন কাজ হলো রাজস্ব, একদম মেইন কাজ। রাজস্বের ব্যাপারটা হলো বাংলাদেশের ইনকাম ট্যাক্স লটা রচনা করেছেন কতিপয় আমলা, এনবিআরের আমলা। ভারতেরটা করেছে 1949 সালে দেশের শ্রেষ্ঠ অর্থনীতিবিদদের দিয়া। আমাদের এখানে এই বাজেটে আছে, তারা বলেছেন যে এনবিআরের বাইরে বিশেষজ্ঞদের দিয়া একটা ইনকাম ট্যাক্স আইন রচনা করবে। এটা কিন্তু প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ, যেটা সালেউদ্দিন সাহেব করতে পারেন নাই, এই যে সেপারেশনটা পলিসি এবং বাস্তবায়ন, এটা গভর্নমেন্ট বলেছেন করবেন, চমৎকার। স্যার, রেভিনিউতে আমি একটু আপনার অবজারভেশন জানবো যে আমাদের এই বছরের যে বাস্তবতা তাতে বড় একটা ঘাটতি থাকবে, তারপরেও নতুন করে যে এই রেভিনিউর টার্গেট আমরা ধরেছি এবং যেই পলিসিগুলো অর্থমন্ত্রী ইমপ্লিমেন্ট করে সেই আয়টা করার চেষ্টা করেছেন, এটার সাথে ম্যাচ করে কিনা? ট্যাক্স রেটের উপর ট্যাক্স রেভিনিউর ইলাস্টিসিটি আছে। ট্যাক্স রেভিনিউ বেশি হলে আন্ডারগ্রাউন্ডে চলে যায় টাকা, ট্যাক্স দিতে চায় না, ট্যাক্স ডজ করে। আমার সাজেশন, এখনও এটা সম্ভব, 3-4 দিন সময় আছে, ট্যাক্স রেট ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে যে রেয়াতের লিমিটটা আছে তারপরে একটা 5 লাখের স্ল্যাব 5%, তারপরে 10 লাখের স্ল্যাব 10%, তারপরে 15 লাখের স্ল্যাব 15%, তারপরে 20 লাখের স্ল্যাব 20%, তারপরে আর কোনো ট্যাক্সের স্ল্যাব থাকবে না। যদি এইভাবে করা যেত তাহলে 5 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ টাকার যাদের ট্যাক্সেবল ইনকাম তারা রিলিফ পেলে ট্যাক্সটা কিন্তু তারা দিয়ে দিতেন, অনেক বাড়বে রেভিনিউ। ওইভাবে না গেলে কখনো এই রেভিনিউ উঠাতে পারবে না। এই যে 6,04,000 কোটি টাকার যে টার্গেট, এইটা একমাত্র এই ধরনের যদি নমনীয় করা হয় তাহলে একদম সম্ভব। আর আরেকটা কথা বলে নেই, কর্পোরেটের ব্যবস্থাটা ঠিকই আছে, কিন্তু আপনাকে এই যে অটোমেশন, 83 সনে আমার হাতে এই প্রজেক্টটা শুরু হয়েছিল। ফজলুল কবির সাহেব এটার অধীনে পিএইচডি করে আসছে, কিন্তু অটোমেশন করতে দেয় না। অটোমেশনটা যদি এই আগামী 6 মাসের মধ্যে করতে পারে তাহলে বেনিফিট পাবে। আর একটা বিষয় আপনার মনোযোগ আকর্ষণ করতে চাই, এখন যেটা পে স্কেল নিয়ে আলোচনা চলছে, 2015 সালে সবশেষ আপনার নেতৃত্বে পে অ্যান্ড সার্ভিসেস কমিশন যে বেতন বাড়ানোর সুপারিশ করেছিল সেটা 6 বছরের জন্য আপনি করে গেছিলেন, সেটা এখন 11 বছর হয়ে গেছে, নতুন করে আর হয়নি রিভাইজ। এখনকার বাস্তবতাটা আপনি একটু ব্যাখ্যা করবেন যে প্রস্তাবটা দেওয়া হয়েছে সেইটা কতটা যৌক্তিক প্রস্তাব? স্যালারিটাকে ইনফ্লেশনের সঙ্গে ইন্ডেক্স করলে আর পে কমিশন রাখার দরকার হয়। সরকার বলেছিল আর করব না, কিন্তু ওইটা করা হয় নাই। এমনকি ওই যে 5% ইনক্রিমেন্টের এটাও কিন্তু ইমপ্লিমেন্ট করা হয় নাই। পলিটিক্সের নামে অনেক কলকারখানা তো বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বলেছিলাম যে 15 জন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা বাদে বাকি সব কলকারখানা ছেড়ে দেওয়া হোক, 1 বছর আগে বলেছি। এখন আবারও বলছি যে যারা খলনায়ক তাদের শাস্তি দেন, কিন্তু তাদের কলকারখানা ছেড়ে দিয়ে ওখানে বিদ্যুৎ, গ্যাস এবং সুযোগ সুবিধা দিলে তারা যদি প্রোডাকশনে যায় তাহলে
বিনা বিনিয়োগে কিন্তু আপনার উৎপাদন অনেক বেড়ে যাবে। তাহলে কিন্তু ইনফ্লেশনের উপর এই যে কত 7.5%, এই ইনফ্লেশন যদি অর্জন করতে হয় তাহলে এক্সট্রা উৎপাদন ছাড়া কোনো উপায় নাই, এবং এক্সট্রা উৎপাদন সম্ভব, এবং উৎপাদনশীলতা বাড়াতে হবে। যেমন রেলকে যদি আপনি ডায়নামিক করেন, এটা বেশি দিন লাগে না, 6 মাস 9 মাসের ব্যাপার। কিন্তু কাজেই আপনাকে উৎপাদন বাড়াতে হবে, ফিজিক্যাল আউটপুট বাড়াতে হবে, ইনকাম বাড়াতে হবে, তাহলেই কিন্তু আপনার এইটার এফেক্ট পড়বে না। আদারওয়াইজ কিন্তু আর একটা জিনিস আমার ভালো লাগে নাই, সরকার কেন বলবে যে বেতন বাড়ালে ঘুষ কমে যাবে? তাহলে তো সরকার বলেছে কিন্তু উপরি কমে যাবে, তাহলে সরকার কি অ্যাকসেপ্ট করছে যে ঘুষ এটা প্রচলিত? এগুলো লুজ কথা একদম বলতে হয় না। স্যার, আপনার অভিজ্ঞতা কি বলে? আপনি যখন 2015-তে ওই সময় তো এই আলোচনাটা ছিল যে কর্মদক্ষতা বাড়বে, তার মানে আমার অনৈতিক চর্চা কমে আসবে, সেটা কি কমেছিল স্যার? দুঃখজনক। আমাকে অনেকে বলছে বেটা বেতন বাড়াইলি এখন তো ঘুষও ডাবল হয়ে গেছে। এটা আমাদের সিস্টেমের মধ্যে কোনো একটা সমস্যা আছে, এটা না ঘরকা না ঘাটকা, তো ওইটা সম্পূর্ণভাবে আপনাকে ঢেলে সাজাতে হবে। এবং আমার পে কমিশনে আছে, কেন একটা ক্যাডার 26টা ক্যাডারকে ডমিনেট করবে? কেন ডেপুটেশনে লোক যাবে? কেন যাদের ডিপার্টমেন্টের লোক কেন এখানে হেড হইতে পারবে না? অনেক কিছু করার আছে। ওইগুলো করলে কিন্তু উৎপাদন বাড়বে, আপনার উৎপাদনশীলতা বাড়বে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা। একটা উদাহরণ আরও বলে নেই, আমি খুব শক্তভাবে সাজেশন দিচ্ছিলাম যে যে ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করবেন তাদের কথা বাদ দেন, কিন্তু যারা করবেন না তাদের 3 গুণ বেতন দেন। স্যার, এবার যে প্রস্তাবনাটা করা হয়েছে, এবারও তো সরকারের আর্থিক টানাটানিটা আরও বেশি ওই সময়ের চেয়ে অন্তত, এই কারণে তারা পুরোপুরি বাস্তবায়নের যাওয়ারও সাহস করতে পারছেন না। বাজেটে একটা অর্থ থোক আকারে রাখা হয়েছে কিন্তু ফাইনালাইজ হয় নাই। আপনি বাস্তবায়ন নিয়ে কি মতামত দিতে চান? সরকার কিন্তু এটা বাস্তবায়ন করতেই হবে, কারণ আমলা ছাড়া তো চলে না। এই সরকারে কয়েকজন অভিজ্ঞ মন্ত্রী আছেন, তারা ছাড়া বাকিরা তো আমলাদের মানে মোটামুটি। কাজেই যেভাবে হোক এটাকে কিস্তিতেই হোক এটাকে আমার মনে হয় বাস্তবায়ন করতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ব্যবস্থাপনার এই যে আমরাই বলি, আমাদের তো লোকে চাকর বলে, আমরা বলে, এই ব্যবস্থাটাকে সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে। এই কাজটা দেখছি না। একটা সার্ভিস কমিশন, পে অ্যান্ড সার্ভিসেস কমিশন, ইমিডিয়েটলি পে কমিশন তো হয়ে গেছে, একটা সার্ভিস কমিশন করে আমূল পরিবর্তনের ব্যবস্থা করতে হবে, তাহলে সুফল পাওয়া যাবে। স্যার, আমরা ব্যাংক খাত নিয়ে আপনার 2-একটা পর্যবেক্ষণ জানবো। অন্তর্বর্তী সরকার 1.5 বছরের উপরে তারা সার্ভিস দিয়েছে এবং ব্যাংক খাত ঘিরে তাদের কিছু সংস্কার উদ্যোগ আমরা দেখেছি। এখন ব্যাংক খাতের যে বাস্তবতা, এই সরকার আসলে এই বাস্তবতায় দাঁড়িয়ে একটা সুসংহত অর্থনীতি উপহার দেওয়ার মতো অবস্থায় আছে কিনা? ব্যাংকিং খাতের সংস্কারের একদম ধারে কাছে যায় না এই সরকার। আপনার অনুষ্ঠানে আমি আগে বলেছি, 1/1/2001 সনে যে অবস্থান ছিল, কী অবস্থান ছিল? এক পরিবার থেকে 2 জনের বেশি সদস্য হবেন না, 4 বছরের বেশি থাকতে পারবেন না, এবং 4 বছর পরে বন্ধ হয়ে গেলে আবার 4 বছর গ্যাপ দিয়ে আবার আসতে পারবেন। এই ব্যবস্থাটা করতে লাগলেই কিন্তু ফ্যামিলি ক্লাচ থেকে বের হয়ে আসা যাবে। কিন্তু ওই যে বললাম, প্রাইভেট সেক্টর বগল বাজাচ্ছে, তাদের এই শক্তির সময় এই রিফর্মস করতে পারবে কিনা জানি না। এবং আরেকটা রিফর্ম দরকার, পুনঃতফসিলের একটা গ্রামার আছে। আগে ছিল 10% নগদে দিয়ে করতে হতো, এখন যত বড় খেলাপি 2% না 1%, সেটাও কমিয়ে 1%, এবং যত বড় খেলাপি তত দাপট একবারে করে। এই কি বলে 6 লক্ষ কোটি থেকে 5 লক্ষ কোটি থেকে চলে আসে, আবার এটা খেলাপি হয়, আবার বাড়ে। এই খেলা বন্ধ করতে হবে। এটাকে ব্যাংকিং সংস্কারটা অত্যন্ত সিরিয়াস জিনিস। এই বাজেটের মধ্যে আমি স্যার, অন্তর্বর্তী সরকারের আমলে 2টা বড় উদ্যোগ ছিল, 5টা ব্যাংক একীভূতকরণ একটা উদ্যোগ ছিল, আমরা ওইটাই মেইনলি উদ্যোগ ছিল। এইটা আসলে আমার ব্যাংক খাতকে ইতিবাচক কোনো বার্তা বা কোনো ফলাফল দিবে কিনা? অন্তর্বর্তী সরকারের যেটা ধন্যবাদ দেই সেটা হলো এই যে বাইরে টাকা যাওয়াটা যে বন্ধ করতে পারছে,
এবং রেমিটেন্স প্রবাহটার ব্যাপারে আস্থা সৃষ্টি করতে পারছে। এই জন্য আমি 20 বিলিয়নের জায়গায় এখন 35 বিলিয়ন পাচ্ছি, নাহলে তো মরে যেতাম একদম। এটাকে ধন্যবাদ দিই। পাকিস্তানের প্রধানমন্ত্রী সারাওয়ার্দী সাহেব বলেছিলেন 0+0+0 হয়েছে 0। কাজে এই 5টা ব্যাংকে একসঙ্গে করে, প্রাইভেট সেক্টর ব্যাংকে, পাবলিক সেক্টর ব্যাংক, আমি এই একদম অর্থ বুঝি না, এটা করা ঠিক হয় নাই। 70 লক্ষ লোক কিন্তু কষ্ট পাচ্ছে, অভিশাপ দিচ্ছে। এই ব্যাপারে এই বাজেটে কোনো বক্তব্য নাই দেখে আমি, কিন্তু আমাকে বলা হয়েছে যে সরকার যে টাকা দিয়েছিল এইটা আরও এখন দিয়েছে, দিয়ে অনেক 20,000 কোটি দিয়েছিল, এখন 35,000 কোটি টাকা আছে। এখন ইমিডিয়েটলি হয়ে বলা দরকার যে এই ব্যাংকটি অত্যন্ত ডায়নামিক ব্যাংক হবে, সরকারের, বাংলাদেশ ব্যাংকের সর্বাত্মক সহযোগিতা পাবে। কাজে আপনারা এখানে ডিপোজিট করতে পারেন, এবং যারা আগের ডিপোজিটার ছিলেন, যাদের টাকা আটকে গেছে, তাদের টাকা আমরা আগামী সপ্তাহ থেকে, এইটা করলেই কিন্তু ব্যাংকটা দাঁড়ায় যাবে। এটা কিন্তু করতে লাগবে। আর ওই যে সংস্কারগুলোর কথা বললাম ব্যাংকিং সিস্টেমে, সেটা করতে হবে, এবং গভর্নরের পদটাকে সাংবিধানিক পদ করতে হবে। যেমন নিউজিল্যান্ডে আছে, ইসরায়েলে আছে, ইংল্যান্ডে আছে। হলে লাভটা হবে কি, গভর্নরের নমিনিকে সংসদীয় কমিটি ইন্টারভিউ করবে, ইউএস সিস্টেম করবে, তাকে অ্যাপ্রুভ করলে গভর্নর হবেন, এবং 6 বছরের টার্ম, 1 টার্ম রেকমেন্ড করেছি। বিশ্বব্যাংক খুব সাপোর্ট করেছিল। এইভাবে হয়ে গভর্নর 6 বছরের এক টার্মের জন্য হবেন, কারো কাছে গিয়ে তাকে নবায়নের জন্য তদবির করতে হবে না, এবং তার জবাবদিহিতা অর্থ মন্ত্রণালয় নয়, ওই সংসদীয় কমিটির কাছে থাকবে। তাহলে কিন্তু অনেক ইমপ্রুভ করা যাবে হোল জিনিসটা। এবং এই সংস্কার না করলে যে ব্যাংকিং সিস্টেম, এটা আমার মনে হয় এটাকে সংস্কার করা দরকার। স্যার, শেষ প্রশ্ন, আপনি একটু টাচ করেছেন যে $35 বিলিয়ন মাইল ফলক আমরা রেমিটেন্সের ক্ষেত্রে অর্জন করেছি, এটা খুব ভালো খবর। আপনি আগেও বলছেন যে আমাদের যে স্ট্রেংথ, সে অনুযায়ী রেমিটেন্স আমরা পাইনি, নানাভাবে এদিক ওদিক চলে যাচ্ছে, লিকেজ হয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় এই গ্রোথটা আমরা দেখলাম, এটি কি ধরে রাখা যাবে বলে আপনি মনে করেন? যাবে, যদি আমরা বলি যে ধরেন একটা প্রজেক্ট, তিস্তা প্রজেক্ট, চীনের কাছ থেকে কত টাকা চাইতেছে, আমরা যদি বলতাম এইটা হবে তিস্তা প্রবাসী প্রকল্প, এবং প্রবাসীদের বলতাম যে আপনারা যা পাঠাচ্ছেন অতিরিক্ত পাঠান, আপনাদের ইকুইটি হবে এই প্রজেক্টে, দেখতেন কি অবস্থা হয়। স্যার, অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনা এখানে শেষ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এর সাথে শেষ করছি আজকের মতো 71 টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ড। ভালো থাকবেন সবাই।